যদি ভাবেন পাহাড়ে পেয়েছিলাম একটা ঝকঝকে সকাল, না একদমই পাইনি। চকচকে কাঞ্চনজঙ্ঘা, না তিনিও ছিলেন অনুপস্থিত। তবে হ্যাঁ, সারাদিন পাহাড়ি বৃষ্টির টাপুর টুপুর গায়ে মেখেই যদি ছোট্ট একটা পাহাড়ি গ্রামের অলিগলি ঘুরে বেড়াবার শখ আপনারও থাকে, কিংবা ধরুন মেঘে ডাকা জঙ্গলের ভেতরে একলা একটা পেয়ারা অ্যাডভেঞ্চারের টান যদি আপনিও অনুভব করেন, তাহলে ভাবব ঋষভের এই ভিডিওটা শুধুই আপনার জন্য। আগের পর্বে লাভা থেকে বেরিয়ে নেওড়া ভ্যালির ভেতর দিয়েই পৌঁছে গিয়েছিলাম ঋষভে, আর আজকের গল্পের শুরু ঠিক সেখান থেকেই। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেজার ড্রাইভটা করতে করতে আলটিমেটলি ঋষভে আমার হোমস্টেতে পৌঁছে গেছি। এই পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে হোমস্টে রিজয়, আর ওই দিকে আরেকটা হোমস্টে আছে। আমার অ্যাকচুয়ালি এখানে একদিন বুকিং আর ওই দিকের হোমস্টেটাতে আরেকদিন বুকিং, একই জায়গায় দুদিন পাইনি। আর এদিকের ভিউটা দেখুন, এদিকে আপনার যদিও ক্লাউড কাভার আছে কিন্তু পুরো চারদিকে কিন্তু পাহাড়, আর পাহাড়ের মধ্যে এই দুটো হোমস্টে। আর এই দিকটায় আপনার পুরো জঙ্গল, এই জঙ্গলের ভেতর দিয়েই কিন্তু আমরা ঋষভে এলাম। খুব সুন্দর এখানে একটা পাহাড়ের গায়ে বাগান করা আছে, আর তার মাঝখানে এই হোমস্টে রিজয়। এবার আপনাদেরকে সামনে নিয়ে যাই, সামনে গিয়ে দেখাই আমি আজকে কোথায় আছি। এখানে তো কালকে থাকবো। এখানে একটা ছোট্ট রাস্তা করা আছে ভেতরে, এই রাস্তাটা দিয়ে গিয়ে আমার হোমস্টে। এই যে সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এখানেই থাকবো। কি সুন্দর বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো লাগানো আছে, দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। এইখানে হচ্ছে আমার রুম, এই যে দরজাটা খোলা আছে এইটা হচ্ছে আমার রুম। এই হোমস্টেটার নাম হচ্ছে সিনিওলচু হোমস্টে। তো চলুন সামনে গিয়ে দেখা যাক। চারদিকটা বৃষ্টি হওয়ার জন্য না একদম গ্রিন লাগছে। আর এই হচ্ছে আমার একদম পাহাড় ফেসিং ঘর। ঘরের ভেতরে ঢুকে দেখাই, পাহাড়ের গায়ে এরকম একটা কাঠের ঘরে কিন্তু আজকে আছি। আর বিছানায় শুয়ে শুয়ে কিন্তু এখানে এই ভিউটা এনজয় করতে পারবো। সুন্দর পাহাড়। ওয়াশরুমটা ছোট কিন্তু ঠিকঠাক, পুচকে গিজার, বেশি আর কি ক্যাপাসিটি নয়, আর একদম ছোট্ট পুচকে ঠিকঠাক একটা ওয়াশরুম। তো আমার দুদিনের জন্য লাগছে হচ্ছে 3200 টাকা, খাওয়া দাওয়া নিয়ে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু ইনক্লুডেড। বাট লোকেশনটা কিন্তু অদ্ভুত সুন্দর। এখানে একটা ব্যালকানিও দেখছি, এই হচ্ছে ব্যালকানি। এখানে আপনি বসে বসে এদিকে জঙ্গল আর ওই দিকে পাহাড়ের একটা দারুণ সুন্দর ভিউ পাবেন কিন্তু। আর সকালবেলা আপনি ওই সাইডটা থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। বাট আমি একদম এক্সপেক্ট করছি না যে এই ট্রিপে আমি একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, কিন্তু এই যে মেঘে ঢাকা পাহাড়, এইটা তো আমি পরিষ্কার টাইমে, মানে যখন আকাশ পরিষ্কার থাকতো, রোদ থাকতো, তখন তো পেতাম না। এই জিনিসটা আমি এনজয় করতে চাই। এখন 11টা বাজে। টুকটাক একটু অফিসের কাজ করে নিলাম, তারপরে এখন বেরিয়েছি হচ্ছে ঋষভকে এক্সপ্লোর করতে। ফার্স্টে যাব হচ্ছে এখানে আই লাভ ঋষভ লেখা আছে একটা জায়গায়, যেরকম ওখানে আই লাভ লাভা লেখা ছিল। ঋষভে এসে কিন্তু আপনি ট্যুরিস্ট স্পট খুঁজলে হবে না, এটা কিন্তু আমার মতন জায়গা। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ট্যুরিস্ট স্পটের পিছনে ছুটি না, আমার এমনিই ভাল লাগে পাহাড়ের বিভিন্ন অফবিট লোকেশনে ঘুরতে। এখানে শুধুই হচ্ছে আপনার পাহাড়ের সৌন্দর্য, চারদিকে পাহাড়, মেঘের খেলা, আর ছোট ছোট রাস্তা দিয়ে ছোট ছোট ট্রেক। এই হচ্ছে ঋষভ। আপনি যদি ভাবেন যে আমি ট্যুরিস্ট স্পট যাব, সেটা কিন্তু এখানে সেরকম কিছু নেই। ওই দুটো জায়গায় আছে আপনার, একটা হচ্ছে আই লাভ ঋষভ আর আরেকটা হচ্ছে টিফিনদারা ভিউ পয়েন্ট। আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আমি যেটা কালকে করে এসেছি, চাঙ্গে ফলস। এখান থেকেও কিন্তু ওটা গাড়ি বুক করে করা যায়। তো হেঁটেই যাচ্ছি, যাকেই জিজ্ঞেস করছি বলছেন যে সামনে দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা, আর পাহাড়, আর তার সাথে মেঘ, আর বৃষ্টিও পড়ছে। আপনারা বুঝতেই পারছেন আমার চশমার কাছে কিন্তু জলের ফোঁটা পড়েছে। অদ্ভুত সুন্দর লাগছে এরকমভাবে এক্সপ্লোর করতে। মানে শহরে এরকমভাবে হারাতে চাই না, পাহাড়ে কিন্তু হারাতে চাই। কয়েকজন বোন যাচ্ছিল, আমি জিজ্ঞেস করলাম যে কত দূরে, বললো চলেই এসছেন আপনি 1 মিনিট দূরত্বে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার দ্বারা ব্লগিং ফগিং হবে বলে মনে হচ্ছে না, ওই চেষ্টা করে যাচ্ছি। কারণ হচ্ছে লাস্ট 10টা ভিডিও আমি বেসিক্যালি টাইম ল্যাপসে তুলেছি, মানে
অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু টাইম ল্যাপসে তোলা ছিল না। অনেক সুন্দর সুন্দর ভিডিও সব নষ্ট হয়েছে। এইখানে সামনে হচ্ছে আই লাভ ঋষভ, যেটা দেখার জন্য এতক্ষণ আমরা হেঁটে এসেছি। আলটিমেটলি কিন্তু সেই জায়গাটাতে পৌঁছলাম। পুরো চারদিকে মেঘ, যেরকম বারবার বলছি, একদম জঙ্গল, পাহাড়ের ওপরে আই লাভ ঋষভ। খুব ঠান্ডা আছে সেটা বলা যাবে না, মোটামুটি ঠান্ডা, হালকা হাওয়া। আর এখানে ইনি আই লাভ ঋষভের সামনে শুয়েও আছেন। বাট হ্যাঁ, সবচেয়ে ভ্যালুয়েবল ইনফরমেশনটা হলো এখানে আই লাভ ঋষভ লেখা আছে, আর ওখানে হচ্ছে ট্যাক্সি অ্যাসোসিয়েশন। ওই ট্যাক্সি অ্যাসোসিয়েশনে গিয়ে আপনারা যেখানে যেতে চান গাড়ি বুক করে নিতে পারেন। এইরকম পাহাড়, এইরকম মেঘ, এইরকম জঙ্গল কে না ভালোবেসে পারে বলুন তো? আমি যথেষ্ট ভালোবাসি কলকাতাকে, কিন্তু তারপরে এইরকম পাহাড়ি গ্রামে অফকোর্স আই লাভ ঋষভ। এবার একটা জায়গা দেখাচ্ছি। ধরুন আপনারা আই লাভ ঋষভের সামনে থাকতে চান, এইখানে হচ্ছে আই লাভ ঋষভ, আর তার সামনে কিন্তু কয়েকটা হোমস্টে দেখতে পাচ্ছি। গিয়ে দেখে নিই যে এই হোমস্টেগুলোর কন্ট্যাক্ট নাম্বার যদি পাওয়া যায়। তো এখানে আপনার দেখতে পাচ্ছি হিমালয়ান হাট, কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই সামনে আরও একটা হোমস্টে আছে, এটার নাম কি, এটাও তো হিমালয়ান হাটই লেখা আছে। এইখানে কিন্তু আপনার অনেকগুলো সুন্দর হোমস্টে আছে, আর সবকটা হোমস্টে কিন্তু এই দিদির হিমালয়ান হাট। উনি কিন্তু খুব ভালো বাংলা বলেন বেসিক্যালি, মানে ও তো বেশি তো বলতে পারবো না, মাঝখানে তো মিস্টেক হবে। আরে মিস্টেক তো অসুবিধা নেই, বাট আপনার বাংলা যথেষ্ট ভালো। আমাদের হোমস্টে আছে হিমালয়ান হাট অ্যান্ড ডমিস্ট, আর আমরা এই লাইনে কাজ করেছি তো 27 বছর হয়ে গেছে। যে 4 বেডগুলো আছে ওটা 1300 পার হেড। 1300 যেগুলো বলছেন ওগুলো কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে ইনক্লুডেড? ইনক্লুডিং 4 টাইম খাবার পাবেন আপনি। আচ্ছা, তারপরে একটা কটেজ আছে, ওটা 1500 পার হেড, আর একটা আছে ডিলাক্স, ওটা আছে 1800 পার হেড। এই হিমালয়ান হাটগুলোর ভেতরে একটা দেখছি ভিউ পয়েন্ট করা আছে উপরের দিকে। ওই যে নিচে দেখুন আই লাভ ঋষভ লেখা আছে, তার সামনে ভিউ পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি। আচ্ছা, একটা কথা বলে দিই, আমাকে কিন্তু 1 পয়সাও কেউ পেমেন্ট করছে না, বা আমি নিতেও পারবো না। কারণ হচ্ছে আমি অলরেডি একটা চাকরি করি, এগুলো আর কি আউট অফ লাভ আমি করি। কারণ এই রকম জায়গায়, এইখানে আই লাভ ঋষভ যেখানে সবাই আসে, তার পাশে যদি আপনি একটা প্রপার্টিতে থাকতে চান যেখানে একটা ভিউ পয়েন্টও আছে, এই যে ভিউ পয়েন্ট, চারদিকে মেঘ জঙ্গল, আর আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি এরকম একটা সুন্দর জায়গায় থাকতে চান, ডেফিনেটলি আপনারা এখানে থাকতেই পারেন, হিমালয়ান হাট। সাধারণ জায়গা কিন্তু, এদিকে দেখুন পুরো মেঘ, যেদিকে তাকাবেন সেদিকেই মেঘ। আমি এখন আই লাভ ঋষভ থেকে আমার হোমস্টেতে যাচ্ছি। অলরেডি ফোন চলে এসছে, 3টে বাজতে চললো, আপনি কখন আসবেন খাওয়া দাওয়ার জন্য? আমরা বসে আছি। পিছনে যে কটা হোমস্টে দেখে মনে হচ্ছে আমি রোমানিয়াতে আছি, ট্রান্সিলভেনিয়াতে আছি। আলোগুলো দেখুন, পুরো মনে হচ্ছে কাউন্ট ড্র্যাকুলার ক্যাসেল। আপনি ভাবুন, আপনি এরকম একটা দিন স্পেন্ড করছেন জাস্ট এইরকম একটা জায়গায়, মেঘেদের মাঝখানে, চারদিকে পাইন ফরেস্ট, মোটামুটি লিটল ট্রান্সিলভেনিয়া। এখন লাঞ্চের জন্য ওয়েট করছি, অনেক দেরি করে এসছি, ওনারা আমার জন্য জেগেছিলেন দুপুরবেলা। কি বলবো, হেভেনলি বেসিক্যালি। হালকা হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা, আর চারদিকটা পুরো একদম মেঘে ঢাকা। ওইটাতে আজকে আছি, ওই যে আমার রুমটা দেখছেন আমি যেদিকে পয়েন্ট করে আছি, পুরো মেঘে ঢাকা। তো যাই হোক, লাঞ্চ মনে হয় সার্ভ করে দিয়েছেন, এবার গিয়ে খেয়ে নেওয়া যাক গরম গরম ভাত ডাল। ঘড়িতে 2:44, এক গাদা ঘোরাঘুরি করার পরে এবার এসে গরম গরম খাবার। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি আর ডিম। আগে পেট ভর্তি করে খেয়ে নিই, কারণ বিভৎস খিদে পেয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, চারদিকে মেঘ, কাঞ্চনজঙ্ঘা জানি দেখতে পাবো না, কিন্তু এইরকম একটা অদ্ভুত পরিবেশ। এটা বেসিক্যালি নেওড়া ভ্যালির একটা এক্সটেন্ডেড পার্ট। ছোট ছোট গ্রাম, সবই কাছে পিঠের মধ্যে, 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরত্বে। কোথাও লাভা, কোথাও ঋষভ, কিচ্ছু করছি না, কোনো ভিউ পয়েন্টে যাচ্ছি না, জাস্ট গ্রামটাকে এক্সপ্লোর করছি, ঋষভ গ্রামটাকে। এইরকম চারদিকে ফুল মেঘ। পাহাড়ি রাস্তাগুলো যেন শেষই হতে চায় না, প্রতিটা বাঁকেই যেন নতুন কিছু। হয়তো 5টা-10টা টুরিস্ট স্পট এখানে নেই, কিন্তু বৃষ্টি ভেজা পাহাড়, কুয়াশায় মোড়া রাস্তা আর পাইন বনের নিস্তব্ধতা, এটাই বা কম কি? এইভাবেই সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে সন্ধে। কিছু বুঝে ওঠার আগেই হয়তো হুশ করে কেটে গেল
ঋষভের প্রথম দিনটা? তো আলটিমেটলি ডিনার টাইম, এখন 9:30 বাজে, বাইরে 14 টেম্পারেচার। খাবার চলে এসছে, একদম প্লেন অ্যান্ড সিম্পল, খেয়ে সোজা ঘুমিয়ে পড়বো। কারণ কালকে সকালবেলা কিন্তু কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় তাহলে মিস করা যাবে না। ডিনারে রুটি, এখানে একটা মিক্স ভেজ তরকারি আর 3 পিস চিকেন। ফটাফট ডিনার সারতে হবে, সেরে গিয়ে একদম ফ্ল্যাট। কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 4:30 বাজে। ভোর রাত্রির থেকে কিন্তু বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘে ভর্তি। ভেবেছিলাম আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, কিন্তু এই যা ওয়েদার আমার মনে হচ্ছে না কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, কোনো চান্সই নেই, কারণ পুরো ফুল ক্লাউড কাভার। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই রকম যদি বৃষ্টি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে কিন্তু পাহাড়ে ধস নামার একটা চান্স থাকে। আমি কিন্তু আগেও ল্যান্ডস্লাইডে বহুবার আটকে গেছি, মানে গাড়ি মুভ করে না, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে থাকে। তো এখন রিটার্ন ওয়াচ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, একটা খুব সুন্দর মুহূর্ত কিন্তু দেখলাম। সেটা হচ্ছে যখন সকালটা হলো তখন আস্তে করে মেঘগুলো সরে গিয়ে হালকা করে রোদ উঠলো, আর তার মাঝখানেই আর কি পাহাড়ের মধ্যে দিয়ে সূর্যটা উঠলো। একদম পরিষ্কার আকাশ ছিল না ডেফিনেটলি, কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরেও কিন্তু সূর্য ঠিক উঠলো। তো অনেকেরই আমাদের আর কি পাহাড়ে বৃষ্টি হলে মন খারাপ হয়ে যায়, আমারও হয়ে যায়, কিন্তু পাহাড়ে কিন্তু বৃষ্টির একটা আলাদা মজা আছে, এই মজাটাই এনজয় করছি। এখন কিছুটা জোর করেই হালকা বৃষ্টি পড়ছে। আমি হোমস্টে থেকে বেরিয়ে গেছি, 6টা বাজতে চললো। এরকমভাবে ঘরের ভেতরে সারাক্ষণ বসে থাকা যায় না। কয়েকদিন বাদে কলকাতায় গেলে তো বর্ষাকাল শুরু হয়ে যাবে, শহুরে বৃষ্টি দেখবো, কিন্তু পাহাড়ের মধ্যে এই যে হাঁটতে হাঁটতে বৃষ্টির ছিটেটা লাগছে, দারুণ সুন্দর লাগছে। এদিকে পাহাড়ের গায়ে গাছগুলো হয়ে আছে, পুরো সবুজ হয়ে আছে, আর সামনেটা দেখুন, পুরো সবুজ রাস্তাটা, গাছগুলো পর্যন্ত সবুজ, জলগুলো চুইয়ে চুইয়ে পড়ছে গাছের ওপর থেকে, আর বিভিন্ন পাখি ডাকছে সকালবেলা। জাস্ট পরিবেশটা দেখুন, অসাধারণ। আমি চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে এক টুকরো পাহাড়ি হাওয়া পৌঁছে দিতে। পাহাড়ের মাঝখানে কিন্তু এই সাইনবোর্ডটা একদম মানে যুক্তিযুক্ত বলা যেতে পারে। এই রকম যদি পরিবেশ হয়, এই রকম পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট গ্রাম, মানে কে না ভালোবেসে পারে। ডেফিনেটলি ভালোবাসতেই হবে ঋষভকে। লাভা একরকম ছিল, ঋষভের চরণটা কিন্তু কমপ্লিটলি আলাদা। জঙ্গল, পাহাড়, আর আমি তো উপরই পাওনা পেলাম বৃষ্টি। আপনারা যদি আই লাভ ঋষভের সামনে থাকতে চান কোনো হোটেলে, তো ওইখানে হচ্ছে সাইনবোর্ডটা, ওইদিকে হচ্ছে হিমালয়ান হাট, যেটা আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। আরও দু একটা আপনাদেরকে হোটেল দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এই যে হোটেলটা দেখছেন, এটার নাম হচ্ছে হোটেল নিউ সোনার বাংলা। তো আপনারা কিন্তু একদম সামনে থাকার জন্য এখানেও থাকতে পারেন। আর একটু যদি সামনে যাই, এইখানে আছে হচ্ছে স্লিপিং বুদ্ধা বলে আর একটা হোটেল। এই যে দেখুন সামনে সাদা হোটেলটা, স্লিপিং বুদ্ধা। এদিকে পাইন ফরেস্ট দেখছি, ভাবছি একটু ওয়াক করে ওদিকটায় যাওয়া যাক। এই বৃষ্টির মধ্যে এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে কোনো গাড়ি নিয়ে ঘুরতে হবে না, আপনি এমনি পায়ে হেঁটেই এক্সপ্লোর করবেন পাহাড়কে। পাহাড়ের আপহিল, ডাউনহিল, আর তার মাঝখানে বৃষ্টি বা রোদ, এই সবকটা জায়গাতে একটা লোকের নাম আবারও বলতে হবে, যেটা বারবার বাঙালির মনে আসে, সেটা হচ্ছে অঞ্জন দত্ত। মানে আমি এই যে হাঁটছি, প্রত্যেকটা টাইমে কিন্তু কোনো না কোনো গানের লাইন কিন্তু মনে আসছে। মানে কি অদ্ভুতভাবে জড়িয়ে আছে অঞ্জন দত্ত আর এই পাহাড় দুটো একসাথে বাঙালির কাছে।
এবার চললাম একটা ফাটাফাটি রোমাঞ্চের সন্ধানে, টিফিন ধারা। কিন্তু তখনও জানতাম না আগে এই রকম একটা অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করে আছে। এবার টিফিন ধারার রাস্তাটা শুরু হবে। আমি এই দিক দিয়ে আই লাভ ঋষভের পাশ দিয়ে হেঁটে এলাম, আর এইখানে দেখুন বাঁ দিকে একটা গাছের ওপরে আপনার লেখা আছে ওয়ে টু টিফিন ধারা। এই যে রাস্তাটা ওপরে চলে গেছে, এইটা দিয়েই আর কি ট্রেক করে ওপরে যেতে হবে। তাহলে চলুন এই ট্রিপের অন্যতম সেরা অ্যাডভেঞ্চারটা এবার শুরু করি। এখন কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করছি। এরকম একটা ছোট্ট ট্রেল করা আছে এবং ঘন জঙ্গল, বিভিন্ন পাখি ডাকছে, কোনো কেউ নেই আর কি, একজন টুরিস্টকেও দেখিনি। পুরো রাস্তাটা দিয়ে আমি একা আসছি। নিচ থেকে যখন আই লাভ ঋষভের পাশ থেকে এলাম তখনও পুরো খাড়াই ছিল, এটাও পুরো চড়াই। যদিও হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ হচ্ছে জঙ্গলের ভেতরে এইখানে একটাই ট্রেল আছে। তবুও দেখুন গাছের গায়ে লেখা আছে ওয়ে টু টিফিন ধারা। চলুন এগোনো যাক। কথা বলতে বলতেই এগোই, কিন্তু কথা বললে বিশাল হাঁপিয়ে যাচ্ছি। চারদিকে জঙ্গল, বড় বড় গাছ, কুয়াশায় মোড়া রাস্তা, আর তার সাথে অদ্ভুত একটা গা ছমছমে অনুভূতি। আগে জানতাম না, কিন্তু পরে অনেক কিছুই জেনেছিলাম। এখানে আপনারও যদি এমনই অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বলি ভয় করছে না, খুব ভুল বলা হবে, কারণ দুর্গম দুর্ভেদ্য জঙ্গল, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি ছাড়া আর কেউ নেই। মানে রীতিমতো মনে হচ্ছে যে কোনো সময় যা কিছু দেখতে পারি। ওয়াইল্ড লাইফ ডেফিনেটলি এখানে আছে, লেপার্ড আছে, বেয়ার আছে, জঙ্গলি শুয়োর আছে। দেখুন প্রায় চলে এসেছি আমি, এই নীল জায়গাটায় আছি। আর আরেকটা যে পয়েন্টার করা আছে ওটা হচ্ছে টিফিন ধারা, যেখানে লেখা আছে ওয়ে টু টিফিন ধারা। আপনারা এখানে একা ট্রেক করবেন না, মানে যথেষ্ট ভয় করছে। আর কিছু না, রাস্তা ফাঁকা এবং ওয়াইল্ড লাইফ আছে। দেখি আর কতটা যেতে হয়। এবার কিন্তু বারবার মনে হচ্ছে যে চলে যাই। ব্যাগের ভেতরের জিনিসগুলো নড়ছে, আর মনে হচ্ছে কোনো জীবজন্তু হয়তো আসছে। নিজের পায়ের আওয়াজেও ভয় করছে। জীবনে কিছু কিছু কষ্ট করে মনে হয় সত্যি শান্তি পেলাম। এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার বেশি যে ট্রেকটা করলাম, আলটিমেটলি চলে এসেছি টিফিন ধারা ভিউ পয়েন্টে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাওয়ারটায় উঠে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। হয়তো ভিউ পাবো না কারণ পুরো ক্লাউডি, কিন্তু এই যে কষ্টটা করলাম এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট আমার কাছে অ্যাটলিস্ট। চলুন ওয়াচ টাওয়ারটায় যাওয়া যাক। এবার তাড়াতাড়ি নেমে যাই, কারণ মেঘ চলে আসছে, বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো বৃষ্টি শুরু হয়ে গেলে জঙ্গলের ভেতরে কিন্তু প্রবলেম আছে। ওয়াইল্ড লাইফটা কিন্তু এখানে একটা ফ্যাক্টর। কিছু জায়গায় মাটি খোঁড়া ছিল, এবং সেটা যদি কালকে আমি রোজেনজির কথাটা মাথায় রাখি, তাহলে মাটি জঙ্গলে তখনই খোঁড়া থাকে যখন ওয়াইল্ড পিগ সেখান দিয়ে যায়। ওরা বিভিন্ন গ্রামের জমিও নষ্ট করে দেয় ওরকমভাবে। আমি একদম স্পিডে পা চালিয়ে রাস্তাটা কভার করে চলে যাই। স্পিডে মেঘ নেমে আসছে এখানে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু একটু ভয়ের। আপনারা একা ট্রেক করবেন না, মোবাইলে নেটওয়ার্ক নেই, মানে বিপদে পড়লে আপনাকে হেল্প করার মতো এখানে কিন্তু কেউ নেই। অনেকবার পা হড়কাচ্ছে। এখন যদিও ডাউন হিলটা বেশি রিস্কি, আমি যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে যেতে চাইছি। এটা কিন্তু সিরিয়াস জঙ্গল, এবং আমার মনে হয় এই রুটটা কিন্তু খুব লেস ট্রাভেলড। মানে এই ট্রেকটা অনেকেই করেন না, আর বর্ষাকালে তো একেবারেই কেউ করেন না। খুব রিস্কি ব্যাপার। মানে আমার জীবনে করা জঙ্গল ট্রেকের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ট্রেকটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু এতটা জঙ্গলের ভেতর রাস্তা, একটা লোকও নেই, মানে আপনি বিপদে পড়লে কেউ দেখার নেই, আর স্লিপারি হয়ে আছে বৃষ্টির মধ্যে।
নিচে গাড়ির আওয়াজ পাচ্ছি, সেটা একটা প্লাস পয়েন্ট। পুরো চারদিকটা দেখুন আস্তে আস্তে কিন্তু মেঘ হয়ে গেছে। মানে আমি ওপরে যখন যাচ্ছিলাম, আমি এই জন্যই গেছিলাম কারণ হচ্ছে রোদ উঠে গেছিলো। বাট ওপরে গিয়ে কিন্তু যখন আমি টিফিন দ্বারা ভিউ পয়েন্টটার ওপরে আছি, ওয়াচ টাওয়ারটার, চারদিকটা পুরো চেঞ্জ হয়ে গেল। পুরো সঙ্গে সঙ্গে মেঘ চলে এলো আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল জঙ্গলের ভেতরে। আমি আন্দাজে বলছি, আমি গুগল ম্যাপ দেখে বলছি না, 1.5-2 কিলোমিটার মতো ট্রেক করেছি। একটা টুরিস্ট ছিল না এবং প্রপার সিরিয়াস জঙ্গল এবং 100% এখানে ওয়াইল্ড লাইফ আছে। আপনারা একা এই ট্রেকটা করবেন না, মাঝখানে কিন্তু ভয় করবে আপনারা যদি গ্রুপে থাকেন করুন, আর বয়স্ক মানুষ যদি থাকেন এবং ফিটনেস কম থাকলে একদম করবেন না এই ট্রেকটা। অসাধারণ লাগলো, কিন্তু এখনও কিন্তু বুকটা ধুকপুক করছে। তো এখন যাই, এখন গিয়ে হোমস্টেতে পৌঁছে আগে ব্রেকফাস্টটা করে নিই। এই কদিন খাওয়া দাওয়াটা খুব অনিয়ম হচ্ছে। আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, বিভিন্ন ধরনের ওয়াইনও হয়তো টেস্ট করেছেন, কিন্তু এটা কি জানতেন যে রোডোডেনড্রন থেকে ওয়াইন তৈরি হয়, মানে যাকে নেপালিতে লালিগুরাস বলে? আমার জানা ছিল না, বাট আমি শুনতে পেলাম যে এটা পাওয়া যায়, আর আমি এখানে এসে হোমস্টেগুলোতে খোঁজ করলাম, একটা হোমস্টে থেকে আমি পেলাম। এই যে দেখুন, যিনি দিলেন উনি বললেন এতে কিন্তু কোনো অ্যালকোহল নেই, এটা কিন্তু 0% অ্যালকোহল। আপনাদেরকে একটু টেস্ট করে বলছি কীরকম, ভালোই হবে। এক সেকেন্ড। একদম ওয়াইনের মতো খেতে, কিন্তু খেয়ে বোঝাই যাচ্ছে যে এর ভেতরে কিন্তু কোনো অ্যালকোহল নেই। একটু মিষ্টি, উনিও বলেছিলেন যে এটা মিষ্টি দিয়ে মানে চিনি দিয়েই তৈরি হয়। ওনারা 6 মাস ধরে প্রসেসটা কমপ্লিট করেন। রোডোডেনড্রন ওয়াইন যদি বাড়ি নিয়ে যেতে চান তাহলে ঋষভে এসে খোঁজ করবেন। এই যে আমার এরকম একটা বোতলের এইটুকু দিয়েছেন, এটা আপনার নিচ্ছেন 100 টাকা করে। ঋষভকে যতটা এক্সপ্লোর করা যায় ততটা এক্সপ্লোর করেছি। এখন বিকাল 5:30 বাজে, আর পাচ্ছি না। তো এবার এসে ব্যালকানিতে বসে পড়েছি আর জাস্ট পিছনে পাহাড়গুলোর দিকে তাকিয়ে আছি। এদিকে হচ্ছে পুরো পাইন ফরেস্ট, এদিকে দেখুন মেঘগুলো পুরো ঢেকে যাচ্ছে, পুরো গ্রামটা ঢেকে গেছে মেঘে, একদম চারদিকে শুধুই মেঘ। এরপর সন্ধ্যেবেলা স্ন্যাক্স আসবে, পকোড়া দেবে, তারপর রাত্রিরে ডিনার। কালকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে লোলেগাঁও। এখান থেকে শেয়ার গাড়ি যদিও পাওয়া যায় না, রিজার্ভ করে যেতে হয়, 2200 টাকা মতো ভাড়া আর কি, অ্যাভারেজে বলছি, সিজন অনুযায়ী ওঠানামা করে। বাট আমি যাচ্ছি এই হোমস্টেতেই, বলে দিয়েছি আমি, ওনাদের বাইকে করে আমাকে ড্রপ করে দেবে। 1000 টাকা চেয়েছে, আর যেতে যে কটা টুরিস্ট স্পট পড়বে বলেছে সমস্ত কিছু দেখিয়ে দেবে। বেশ এক্সাইটিং। নিজে বাইক চালাবো না পাহাড়ে, কিন্তু বাইকে যাব, বাইকের পিছনে করে যাব, তো ওটা ভেবে খুব এক্সাইটেড লাগছে, নতুন কিছু করা যাবে আর কি। 8:20 বাজে। ক্লান্তিরও একটা লেভেল থাকে, বাট আমার লেভেলটা ক্রস হয়ে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। একই মেনু বেসিক্যালি, আপনাদেরকে আর ভিডিওটা বোরিং করার জন্য আরেকবার দেখালাম না। তো চলুন আজকে এখান থেকেই শেষ করছি। গুড নাইট। নটা বাজে, এবার বেরোতে হবে। এই যে আমার ব্যাগ প্যাক হয়ে গেছে, এখান থেকে বাইকে করে যাব লোলেগাঁও। নতুন অ্যাডভেঞ্চার হতে চলেছে, কারণ গাড়ি করে যাওয়া হয়, বাইক বাড়ি থেকে পারমিশন পাওয়া যায় না বলে পাহাড়ে চালাতে পারি না। দারুণ সুন্দর দুটো দিন কাটলো ঋষভে মেঘেদের সাথে। কাঞ্চনজঙ্ঘা একবারও দেখতে পাইনি, কিন্তু জঙ্গল ট্রেকটা দারুণ ছিল। তো নিচে বাইক ওয়েট করছে। এখন দুদিনে দুটো ডেস্টিনেশন, আজকে লোলেগাঁও আর কালকে হচ্ছে কালিম্পং। এই দুটো ব্যাগকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট আদারওয়াইজ দেখা যাক। এই বাইকে করে এখন যাব হচ্ছে লোলেগাঁও। আমি বিভৎস এক্সাইটেড। তো দাদা এসে গেছে, দাদা ছেড়ে দিচ্ছে আমাকে লোলেগাঁও। এবার যাওয়া যাক, কারণ আকাশ কিন্তু মেঘ করে আসছে, বৃষ্টি আসতে পারে। পিছনে পড়ে রইল ছোট্ট পাহাড়ি গ্রাম ঋষভ, আর অনেকগুলো স্মৃতি। নেওড়া ভ্যালির জঙ্গলের মধ্যে দিয়েই আবার চলা শুরু। জানি না আর কোনোদিন ফেরা হবে কি না, কিন্তু গল্পগুলো লেখা থাকবে এই ইউটিউবের পাতায়। রাস্তায় তখন আবার ল্যান্ডস্কেপের খেলা, বেয়াড়া পাহাড়ি বাঁক, মেঘে ঢাকা গোমড়ামুখো কয়েকটা পাইন বন, আর তার মধ্যে দিয়েই মাইলের পর মাইল এগিয়ে চলা। পরের পর্বে ওই পাহাড় পেরিয়েই পৌঁছে যাব লোলেগাঁওয়ে। যাওয়ার পথেই ঢুঁ মারা হবে এখানকার আরেকটা জনপ্রিয় ডেস্টিনেশন ডাবলিংয়েও। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।